হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হলো এজেন্ডা সেটিং থিওরি। এজেন্ডা সেটিং থিওরি আমাদের মিডিয়া রিসার্চের বা মিডিয়ার একটা খুব ইম্পর্টেন্ট থিওরি, এবং আমরা মিডিয়া রিসার্চের ফিল্ডে এই থিওরির অ্যাপ্লিকেশন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং থিওরিটি 1972 সালের পর থেকে অনেক রকম ভাবে আপগ্রেডেড হয়েছে, আপডেটেড হয়েছে, এবং সর্বত্র মিডিয়া রিসার্চের সর্বত্র কিন্তু এই থিওরির অ্যাপ্লিকেশন আমরা দেখে থাকি। তো আজকে এই এজেন্ডা সেটিং থিওরি নিয়েই কথা বলবো। তো শুরু করা যাক। তো এজেন্ডা সেটিং থিওরি কে প্রপোজ করেছিল ফার্স্ট? তারা হলেন ম্যাক্সওয়েল ম্যাকমস এবং ডোনাল্ড শ। কত সালে? 1972 সালে। তো বেসিক্যালি এনারা একটা কি করেছিলেন, চ্যাপেল হিল স্টাডি বলা হয়, চ্যাপেল হিল স্টাডি। এই স্টাডির থেকেই কিন্তু এজেন্ডা সেটিং থিওরি উঠে আসে। তো আমরা যদি দেখি বেসিক্যালি কি হয়েছিল, যে এই থিওরি যখন মানে থিওরিটা যেভাবে এসেছিল সেটা হলো ইলেকশনের ওপর বেস করে। আমরা যদি দেখে থাকি এর হিস্ট্রি চ্যাপেল হিলে, তো বেসিক্যালি ম্যাক্সওয়েল ম্যাকমস এবং ডোনাল্ড শার্ট যেটা করেছিলেন, যে নর্থ ক্যারোলিনার চ্যাপেল হিলে এই রিসার্চটা ওনারা করেছিলেন। এবং যেখানে বেসিক্যালি ওনাদের অবজেক্টিভ ছিল যেটা, সেটা হলো যে মিডিয়া কাভারেজ এবং পাবলিক পারসেপশন অফ ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যুস, এই দুটোর মধ্যে রিলেশন কোথায়। তো তারা যেটা করেছিলেন বেসিক্যালি, ওখানকার যে লোকাল মানে চ্যাপেল হিলের যে সমস্ত রেসিডেন্টস আছেন তাদের কাছে তারা সার্ভে করেছিলেন, এবং তারা দেখতে চেয়েছিলেন যে মিডিয়ার কিরকম কি ইনফ্লুয়েন্স, এবং মিডিয়াতে যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেই জিনিসগুলোকে কি পাবলিক যারা রয়েছে তারা সেটাকে কি ইম্পর্টেন্ট হিসেবে গ্রহণ করছে। এবং তারা এই স্টাডিটা করে যেটা ফাইন্ড আউট করেছিলেন সেটা হলো যে সত্যি মিডিয়া একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। কিসের ক্ষেত্রে? বিশেষ করে মানে পাবলিক এজেন্ডা, সিগনিফিক্যান্ট রোল ইন শেপিং ইন পাবলিক এজেন্ডা। কিভাবে? সেটা হচ্ছে কোনো বিশেষ কোনো টপিককে বা কিছু কিছু জিনিসকে হাইলাইট করে অন্য টপিকের থেকে তারা এই মিডিয়া কিন্তু এই এজেন্ডাটা সেট করছে, এবং পাবলিকও কিন্তু মিডিয়া যেটা দেখাচ্ছে সেই জিনিসটাকে কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে গ্রহণ করছে, এবং সেখান থেকেই এই এজেন্ডা সেটিং থিওরি কিন্তু উঠে আসে। তো এজেন্ডা সেটিং এর তিনটে লেভেল আছে। প্রথম দুটো লেভেল পুরনো, এবং 3 নম্বর লেভেলটা যারা রিসার্চার আছেন, 3 নম্বর লেভেলটা খুব রিসেন্ট আপডেট, মানে রিসেন্ট বলতে এই 2012-13 আপডেট। তো আমরা এই তিনটে এজেন্ডা সেটিং এর যে তিনটে লেভেল, সেই তিনটে লেভেলের এখন দেখবো যে এই তিনটে লেভেল কি। তো তিনটে লেভেল হচ্ছে, ফার্স্ট লেভেল অফ এজেন্ডা সেটিং যেটা হচ্ছে ফোকাসেস অন হাউ মিডিয়া ইনফ্লুয়েন্সেস হোয়াট ইস্যুস পিপল কনসিডার ইম্পর্টেন্ট। সেকেন্ড লেভেলে কি বলছে? সেকেন্ড লেভেলে বলছে যে হাউ মিডিয়া নট অনলি টেলস পিপল হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট, বাট অলসো হাউ টু থিঙ্ক অ্যাবাউট বাই ফ্রেমিং ইস্যুস উইথ স্পেসিফিক অ্যাট্রিবিউটস। থার্ড লেভেলে কি হচ্ছে? থার্ড লেভেল হচ্ছে যেটাকে আমরা নেটওয়ার্ক এজেন্ডা সেটিং বলে থাকি, সেটা হচ্ছে এক্সপ্লোরস হাউ ডিফারেন্ট ইস্যুস অ্যান্ড অ্যাট্রিবিউটস আর ইন্টারকানেক্টেড ইন পিপলস মাইন্ডস ক্রিয়েটিং ইস্যু অফ নেটওয়ার্কস অ্যান্ড অর অ্যাসোসিয়েটিভ এজেন্ডাস। তো এবার এগুলো দেখা যাক এক এক করে। তো ফার্স্ট লেভেল অফ এজেন্ডা সেটিং যেটা কি বলে, হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ দেখা যায় যে ফার্স্ট মানে এজেন্ডা সেটিং এর প্রথম যে লেভেল সেখানে কি হয়ে থাকে, সেখানে বেসিক্যালি আমরা যদি এক্সাম্পল দিয়ে থাকি, যে 2014 এখানে একটা ইলেকশনের এক্সাম্পল দেওয়া আছে, যে নরেন্দ্র মোদী যে 2014 সালে যে ভোট হয়েছিল জেনারেল ইলেকশনে, সেখানে কিন্তু মিডিয়া এক্সটেন্সিভলি মোদী গভর্নমেন্টের যে সমস্ত এজেন্ডা, স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদী যেহেতু গুজরাটের অনেক বছরের মুখ্যমন্ত্রী রয়েছিলেন, এবং গুজরাট মডেল কে কিভাবে দেশের জন্য ইমপ্লিমেন্ট করে ভালো কাজ করা যায়, মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, স্বচ্ছ ভারত অভিযান, তাদের যে সমস্ত ম্যানিফেস্টো ছিল সেইগুলোকে কিন্তু তারা, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু মিডিয়া প্রচন্ডভাবে হাইলাইট করেছিল, এবং মানুষের কাছে সেই জিনিসটা কিন্তু মনে হয়েছিল যে হ্যাঁ, ভোটারদের কাছেও কিন্তু সেই প্রায়োরিটিটা ছিল, যে প্রায়োরিটিটা মিডিয়াতে দেখাচ্ছিল। তো ফার্স্ট লেভেল অফ এজেন্ডাতে কি করা হয়, যে এটাই বলা, যে হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট। এই চ্যাপেল হিল স্টাডির থেকে কিন্তু এই ফার্স্ট লেভেল অফ এজেন্ডা, মানে এম্পেরিক্যাল এভিডেন্স আমরা যদি যেটাকে বলে থাকি, সেই এই যে হোয়াট টু থিঙ্ক আউট বা ফার্স্ট লেভেল অফ এজেন্ডা এসেছিল কিন্তু প্রথমে এই সেম জিনিস হয়েছিল কিন্তু যেটা দেখা গেছিল ম্যাকামম শয়ের চ্যাপেল হিল স্টাডিতে, যে হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট, কি নিয়ে ভাববো, সেই জিনিসটা কিন্তু মিডিয়া ফিট করে দেয়। সেকেন্ড লেভেল অফ এজেন্ডা কি? হাউ টু থিঙ্ক অ্যাবাউট। হোয়াটে খালি থেমে থাকলো না, সেকেন্ড লেভেলে কি হলো, হাউ টু থিঙ্ক অ্যাবাউট, কিভাবে ভাববো, সেই জিনিসটাও কিন্তু মিডিয়াই আমাদের ঠিক করে দেয়। আমরা কি নিয়ে ভাববো, কিভাবে ভাববো, কোনো একটা বিষয়কে নিয়ে ভাবতে হলে সেই বিষয়টাকে নিয়ে কিভাবে ভাববো, সেই জিনিসটাও কিন্তু মিডিয়া আমাদের দেখিয়ে দেয়। এখানে তো একটা এক্সাম্পল দেওয়া আছে ফার্মার প্রোটেস্টে, যে ফার্মার প্রোটেস্টে সাম মিডিয়া অ্যান্টি ন্যাশনাল, খালিস্তানি সাপোর্টার্স এই জিনিসগুলো করছিল, আবার কেউ কেউ দেখিয়েছিল ভিকটিমস অফ কর্পোরেট পলিটিক্স। অর্থাৎ মিডিয়া যখন এই জিনিসগুলোকে পোর্ট্রে করছে কোনো একটা ইস্যুকে, তারা কিভাবে পোর্ট্রে করছে সেই জিনিসটা কিন্তু মানুষের মনে এফেক্ট পড়ে, বা মানুষের মাথায় এফেক্ট পড়ে, এবং মানুষ মানে সেই জায়গাটাই আর কি পাবলিক পারসেপশনকে এফেক্ট করে, যে হাউ টু থিঙ্ক আউট, আমরা কি নিয়ে ভাববো একটা ইস্যুকে। যদি আমি দেখা যায়, মানে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, একটা বন্ধ ডেকেছে কোনো একটাকে, বন্ধের সিনারিও দেখানোর জন্য, যারা হয়তো প্রো গভর্নমেন্ট, তারা কি দেখাবে যে বন্ধ সাকসেসফুল হয়নি, সেক্ষেত্রে তারা কি পোর্ট্রে করবে, যে না,
রাস্তাঘাটে লোকজন চলছে, জনজীবন স্বাভাবিক আছে, এই সমস্ত। এবার যারা গভর্নমেন্টের এগেনস্টে যে সমস্ত দেখা গেল যে মিডিয়া আউটলেট গভর্নমেন্ট প্রো গভর্নমেন্ট নয়, তারা কিভাবে জিনিসটাকে পোর্ট্রে করবে যে বন্ধ বন্ধ সফল হয়েছে, দেখাবে ফাঁকা রাস্তা, বা রাস্তায় যদি ছেলেপেলেরা ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলছে, এই জিনিসগুলোকে পোর্ট্রে করবে। অর্থাৎ পাবলিককে সেকেন্ড লেভেল অফ এজেন্ডায় কি করে, হাউ টু থিঙ্ক অ্যাবাউট, এবং মানে শুধু কি নিয়ে ভাববো নয়, কেমন ভাবে ভাববো, এই জিনিসটা কিন্তু সেকেন্ড লেভেল অফ এজেন্ডাই করা হয়, যেখানে বলা হচ্ছে কি ডিলস উইথ অ্যাট্রিবিউট অফ সেলিয়েন্স। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি এম্পিরিক্যাল এভিডেন্স, মানে এই জিনিসটা কোথা থেকে উঠেলো, তো শান্ত আয়নেগার অ্যান্ড কাইন্ডার বলে এই দুজন যারা স্কলার মানে রিসার্চার ছিলেন, তারা কিন্তু দেখায়, তারা আর কি তাদের রিসার্চে কি বেরিয়ে আছে, টেলিভিশন নিউজ ইনফ্লুয়েন্সেস হাউ পিপল ইভালুয়েট পলিটিক্যাল ক্যান্ডিডেটস বেসড অন অ্যাট্রিবিউশন। অর্থাৎ মানুষ কিভাবে একজন পলিটিক্যাল ক্যান্ডিডেটকে ইভালুয়েট করবে, সেইটার বেস কি হচ্ছে, সেটার বেস হচ্ছে টিভিতে সেই লোকটাকে বা সেই পলিটিক্যাল ফিগারটাকে যেভাবে দেখানো হচ্ছে, তার যে বৈশিষ্ট্যকে তুলে ধরা হচ্ছে। তো সেকেন্ড লেভেল অফ এজেন্ডায় কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। এবার আমরা নেক্সট যে থার্ড লেভেল এজেন্ডা সেটিং এর কথা বলবো, সেটাকে বলা হয় নেটওয়ার্ক এজেন্ডা সেটিং। হাউ ইস্যুজ আর কানেক্টেড, অর্থাৎ একটা ইস্যু অপর ইস্যুর সাথে কিভাবে কানেক্টেড। এই নেটওয়ার্ক এজেন্ডার সেটিং এর যে কনসেপ্টটা বা থার্ড লেভেল অফ এজেন্ডা যেটা উঠেছিল, সেটা উঠেছিল কিন্তু গুয়ো এবং ম্যাকমসের স্টাডি থেকে, কত সালে, 2011 সালে, যেখানে তারা কি দেখছিল, স্টাডিড ইস্যুস ইন্টারকানেক্টিভিটি ইন ইউএস নিউজ পেপার, হাউ দ্য মিডিয়া ক্রিয়েট কগনিটিভ ম্যাপস ইন পাবলিক পারসেপশন। তো এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোভিড এর টাইমে মিডিয়া প্যান্ডেমিককে বিভিন্ন ইস্যু, যেমন আনএমপ্লয়মেন্ট, মেন্টাল হেলথ, মাইগ্রেন্ট ওয়ার্কার ক্রাইসিস এবং আরো বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু প্যান্ডেমিককে প্যান্ডেমিকের সাথে আরো বিভিন্ন ইস্যুকে কিন্তু মানে রিলেট করেছিল, এবং তার ফলে কি পাবলিক ডিসকাশন শুধুমাত্র কোভিড-19 কে অ্যাজ এ লাইক মেয়ার হেলথ ক্রাইসিস বা একটা প্যান্ডেমিক হিসেবেই নেয়নি, তার সঙ্গে ইকোনমিক চ্যালেঞ্জেস, সোশ্যাল চ্যালেঞ্জেস, নানা বিষয় কিন্তু আমরা যদি দেখে থাকি প্যান্ডেমিকের টাইমে নানা বিষয়ে কিন্তু কথা উঠেছিল, স্পেসিফিক্যালি মেন্টাল হেলথ নিয়ে নানা রকম কথা কিন্তু সেই টাইমে উঠে এসেছিল। তো এটাই আর কি নেটওয়ার্ক এজেন্ডা সেটিংস বা ইয়েতে বলা হয় থার্ড লেভেল অফ এজেন্ডা সেটিং, যেটা হচ্ছে নেটওয়ার্ক এজেন্ডা সেটিং, যে হাউ ইস্যুজ আর কানেক্টেড উইথ ইচ আদার। একটা ইস্যুকে কিভাবে অন্যান্য ইস্যুর সাথে কানেক্ট করা হচ্ছে। এই থার্ড লেভেল অফ এজেন্ডা সেটিং যদি আমরা আরো ডিপলি দেখতে যাই, তাহলে দেখতে পাবো এটা কিন্তু একটু অন্যান্য গুলো যে লেভেল আছে বা অন্যান্য যে সমস্ত জিনিস, তার তুলনায় একটু কমপ্লেক্স, এবং নেটওয়ার্ক অ্যানালিসিসের একটা পার্ট এখানে রয়েছে। তো বেসিক জানার জন্য এটা যথেষ্ট, এবং যদি আমার মনে হয় যে কারণ এই নিয়ে আরো কাজ আপডেটেড হতে থাকছে, এবং এই থার্ড লেভেল অফ এজেন্ডা সেটিং নিয়ে নানা রকমের রিসার্চ আর্টিকেল এনারা লিখেছেন, এবং সেইগুলো পড়লে আরো ডিপ নলেজ হবে যে নেটওয়ার্ক অ্যানালিসিস বা এই নেটওয়ার্ক এজেন্ডা সেটিং আসলে আরো ভালোভাবে বুঝতে গেলে যে কিভাবে কাজ করে না করে, কোন কোন ক্ষেত্রে জিনিসগুলো অ্যাপ্লিকেবল। তার জন্য এনাদের যে স্টাডিটা আছে, গো এবং ম্যাকমসের যে আপডেটেড স্টাডিটা আছে, এবং এনারা কন্টিনিউয়াস আপডেট দিতে থাকেন তাদের স্টাডিতে, তো সেই জিনিসটা কিন্তু পড়লে আরো বিষয়টা নিয়ে বোঝা যাবে। তবে বেসিকের জন্য কিন্তু এইটুকু যথেষ্ট। এবার এছাড়াও যে দুটো জিনিস আমরা এজেন্ডা সেটিং এর সাথে করে থাকি বা এজেন্ডা সেটিং এর সঙ্গে কানেক্টেড থাকে, একটা হচ্ছে ফ্রেমিং আর একটা হচ্ছে প্রাইমিং। এই দুটো জিনিস, এই ফ্রেমিং এবং প্রাইমিং কি, তো আমি একদম বেসিক মানে কি জিনিস, আমি বেসিক ফ্রেমিং এবং প্রাইমিং বলতে কি বোঝাই এক্সাম্পল দিয়ে একদম বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করবো এবার। তার কারণই হচ্ছে এই দুটো কিন্তু আমরা এজেন্ডা সেটিং থিওরি পড়লে তার আপডেটেড ভার্সন গুলো বা আপডেটেড ভার্সন গুলো যখন দেখে থাকি বা কানেক্ট করে থাকি, তখন কিন্তু এই দুটো বিষয়ের কথা উঠে আসে, ফ্রেমিং এবং প্রাইমিং। তো ফ্রেমিং বেসিক্যালি, এই ফ্রেমিং কে পপুলার করেছিল ফ্রেমিং থিওরিকে, সেটা হলো প্রথম যিনি করেছিলেন সেটা তিনি হচ্ছেন এরউইন গফম্যান। কত সালে, 1974। এবং পরবর্তীতে এই জিনিসটাকে আরো ডেভেলপ করেন মিডিয়া স্টাডিজে তিনি হলেন রবার্ট এন্ডম্যান। কত সালে, 1993। তো বেসিক্যালি এই ফ্রেমিং বলতে আমরা কি বুঝি, যে কিভাবে মিডিয়া বা হ্যাঁ, যদি আমরা মিডিয়া রেফারেন্সে ধরি, যে কিভাবে মিডিয়া কোনো একটা স্টোরিকে ফ্রেম করছে, এবং সেই ফ্রেমটা ফ্রেম কিন্তু অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করে, যে অডিয়েন্স সেই ইস্যুটাকে কিভাবে দেখতে চাইছে। অর্থাৎ দেখা গেল কোনো ইস্যুর মানে সিলেক্টিভ কোনো অ্যাপ্রোচ বা কোনো একটা সিঙ্গেল অ্যাসপেক্ট বা কোনো একটা সার্টেন অ্যাসপেক্টকে মিডিয়া কি করছে, মিডিয়া সেটার উপর গুরুত্ব দিচ্ছে এবং অন্যান্য ইস্যুগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। সেই জিনিসটা, এই যে ফ্রেম, একটা কোনো সার্টেন ইস্যুকে তুলে ধরা, এইটা হচ্ছে ফ্রেমিং। যদি আমরা দেখি রিসেন্ট এক্সাম্পলস যদি দেখি, যে আমরা যদি রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের মিডিয়া বিভিন্ন ভাবে বিষয়টাকে কিন্তু তুলে ধরছে। কেউ দেখা যাবে যে রাশিয়া, ওয়েস্টার্ন মিডিয়া যাকে যদি দেখি, আমরা ওয়েস্টার্ন মিডিয়া ফলো করি, তাহলে কি দেখতে পাবো, ওয়েস্টার্ন মিডিয়া রাশিয়াকে কি করছে, রাশিয়াকে অ্যাগ্রেসর বলছে, অর্থাৎ রাশিয়াই আক্রমণ করছে এরকম একটা দেখাচ্ছে। ওদিকে অপরদিকে ইউক্রেনকে কি করেছে, ইউক্রেনকে কিন্তু অ্যাজ এ ডিফেন্ডার অফ ডেমোক্রেসি এরকম দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলো থাকে। আবার যদি আমরা দেখি যে
ফার্মার্স প্রোটেস্ট যদি দেখি, ফার্মার প্রোটেস্টকে কেউ সেটাকে ইকোনমিক ডিস্ট্রেস বা রাইটস মুভমেন্ট অর্থাৎ চাষিদের অধিকারের লড়াই হিসেবে দেখাতে পারে, কি আবার সেটাকে কিভাবে দেখাচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু, যেখানে কিনা অন্য জিনিসগুলো বাদ চলে গিয়ে কোনো একটা ফ্রেমকে, পার্টিকুলার ফ্রেমকে তুলে ধরা হচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা যদি দেখি, এই এই যে ফ্রেম, কিভাবে মিডিয়া কোনো একটা সার্টেন এসপেক্ট, কোনো একটা ইস্যু সার্টেন এসপেক্টকে তুলে ধরছে, অ্যাসপেক্টকে তুলে ধরছে, সেই জিনিসটাকে যেভাবে করছে সেটাকে আমরা বলি ফ্রেমিং। এই ফ্রেমিং বোঝার জন্য একটা খুব সুন্দর ইমেজ আছে, যেটা আমি এখানে দিতে ভুলে গেছি, কিন্তু মানে এই জিনিসটা আমি যখন একটা প্ল্যাটফর্মে পড়াশোনা করতাম কিছু মাসের জন্য, আমি সেখানেও এটা দিয়েছিলাম। তো সেই ছবিটা আমার কাছে আছে, তো আমি এটা সেখানেও দিয়েছিলাম এবং সেটা ইউজ করা হয়, এবং আমি সেই ছবিটা এখানে দিতে ভুলে গেছি আমার এখানে, তো আমি সেটা দেখাতে চাই। যে এই যে মিডিয়া ফ্রেমিং এর কিন্তু এই যে এটা মিডিয়া ফ্রেমিং বোঝার জন্য যে কিভাবে ফ্রেমিং অ্যাকচুয়ালি কাজ করে, এটা কিন্তু তার একটা ক্লাসিক এক্সাম্পল। যে এখানে মানে জিনিসটা আলাদা, আমরা মিডিয়া কিভাবে সেটাকে দেখাচ্ছে, এবং এটাই কিন্তু মানুষের মনে এটাই দাগ ফেলবে। তো এটা হচ্ছে একটা মানে খুব সুন্দর উদাহরণ মিডিয়া ফ্রেমিং এর। তো ফিরে আসা যাক এবার, তো ফ্রেমিং তো বোঝা গেল, এবার দেখা যাক যে প্রাইমিং কি। তো বেসিক্যালি প্রাইমিং হলো কোনো একটা বিষয়কে, মানে কোনো একটা ইস্যুকে বারবার দেখানো, রিপিটেডলি কোনো একটা ইস্যুকে, কোনো একটা অ্যাসপেক্টকে, সার্টেন থিংসকে বা সার্টেন টপিককে হাইলাইট করা, এবং যাতে করে কি হয় সেটা মানুষের মাথায় বা অডিয়েন্সের মাথায় সেটা বেশি করে অ্যাক্সেসেবল হয়ে যায় এবং মাথায় ঢুকে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমিং। অর্থাৎ কোনো একটা বিষয়কে, কোনো একটা ইস্যুকে এমন ভাবে দেখানো হলো, বারবার দেখানো হলো, এবং দেখা যায় প্রত্যেকটা 15-20 মিনিট অন্তর অন্তর বিষয়টাকে বারবার তুলে ধরা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইমিং। এবং প্রাইমিং নানা রকমের হয়ে থাকে, বাট প্রাইমিং কাজ করে কিভাবে, যে ফ্রিকুয়েন্টলি কোনো কিছুর কভারেজ যদি করা হয়, সেটা কিন্তু মানুষের মাথায় একটা এফেক্ট ফেলে, এবং সেই জিনিসটা কিন্তু যখন মানুষ এই কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে তার, এবং সেটা যদি কোনোভাবে যে বিষয়টাকে বারবার দেখানো যায় সেটার সাথে রিলেটেড হয়, ফার্স্ট কিন্তু চিন্তা তার মাথায় সেটাই আসবে। তো এটাই হচ্ছে প্রাইমিং। এবং প্রাইমিং এর বিভিন্ন রকমের এক্সাম্পল আছে। আমি যদি দেখি, স্পেশালি সুশান্ত সিং রাজপুতের কেস সবার মনে আছে, সারাদিন টিভিতে এমন ভাবে ওই জিনিসটাকে পোর্ট্রে করা হচ্ছে, মানে সেটা থেকে আর কেউ কোথাও বেরোতে পারছে না, এবং সেটা নিয়ে কিন্তু নানা রকমের কথা উঠে আসছে। বাকি সেই সময় কি হচ্ছে না হচ্ছে কারোর কোনো মাথায় নেই, কারণ সেই জিনিসটাকে এমন ভাবে হেভিলি ফ্রিকুয়েন্টলি কভারেজ করা হয়েছে যে মানুষ কিন্তু সেটা নিয়ে বেশি কথা বলছে, এবং প্রাইমিং কিন্তু এভাবেই কাজ করে। তো প্রাইমিং এর ডিফারেন্ট টাইপস আছে, আহ, আরো প্রসেস আছে যেগুলো আরো ডিপলি অ্যানালাইজ করা যায়। বাট কিভাবে, এবার যদি আমি দেখি যে মানে এজেন্ডা সেটিং এর সঙ্গে রিলেট করে পড়ার জন্য কিন্তু এটুকুই যথেষ্ট। এবং ফ্রেমিং আর প্রাইমিং এর যদি আমরা বেসিক কনসেপ্ট যেটা আমরা এতক্ষণ বোঝালাম, সেটাকে আমরা কিন্তু খুব সহজে এজেন্ডা সেটিং এর সাথে কানেক্ট করতে পারবো। যে একটা ফ্রেমিং এ কি বলে, ফ্রেমিং এ বলে হচ্ছে হাউ অ্যান ইস্যু ইজ প্রেজেন্টেড, প্রাইমিং এ কি বলছে, হোয়াট ইস্যুজ আর মেড ইম্পর্টেন্স। অর্থাৎ একটার ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইস্যুকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, আর একটা প্রাইমিং এ কি বলছে, কোন ইস্যুটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে এমন ভাবে যেটাকে দেখানো হচ্ছে যেটা যেন মানুষের মনে এফেক্ট ফেলে। অর্থাৎ এবার যদি আমরা আরো মানে বোঝার জন্য এটাকে রিলেট করতে চাই, তাহলে বলতে পারি যে হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট অ্যান ইস্যু, সেটা হচ্ছে প্রেমিং, এবং হোয়াট পিপল থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইমিং। এই বেসিকটা যদি আমাদের মনে থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই জিনিসটা বলতে পারবো। এবং যদি কখনো কোয়েশ্চেন আসে ফ্রেমিং এবং প্রাইমিং এর মধ্যে ডিফারেন্স কি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই জিনিসটা বুঝতে পারবো, এবং এই জিনিসটা আমরা লিখে আসতে পারবো বা বলে আসতে পারবো, বা বিভিন্ন জায়গায় যদি কাজে লেগে থাকে এজেন্ডা সেটিং এর সাথে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে কিভাবে রিলেট করবো, পুরো জিনিসটা কিন্তু এইভাবে রিলেট করা যেতে পারে। তো এই ছিল আজকের আমাদের টপিক, এজেন্ডা সেটিং থিওরি, যেখানে বেসিক্যালি এজেন্ডা সেটিং থিওরির হিস্ট্রি কি, লেভেলস অফ এজেন্ডা কি, ফার্স্ট লেভেল কি, সেকেন্ড লেভেল কি, থার্ড লেভেল বা নেটওয়ার্ক এজেন্ডা কি, ফ্রেমিং প্রাইমিং কিভাবে এজেন্ডা সেটিং এর সাথে রিলেটেড, আমরা এই জিনিসগুলো পড়লাম। এবং বেসিক আমাদের কনসেপ্টের জন্য, আমি আগে বলেছি আমার চ্যানেলে বেসিক কনসেপ্টের জন্য যেটুকু দরকার মানে সেইটুকু আমি কভার করে দেবো, এবং ইট উইল বি এনাফ বেসিক ক্লিয়ার করার জন্য। এবং আরো ডিপ স্টাডির জন্য যদি কারোর মনে হয় যে আমার রেফারেন্স গুলো লাগবে, তাহলে কমেন্ট করে জানিও, আই উইল শেয়ার দ্য রেফারেন্সেস উইথ ইউ গাইজ, যে কোথা থেকে পড়লে এই জিনিসগুলো আরো ডিপ নলেজ পাওয়া যাবে। তো আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও এখনই বলে দিচ্ছি, নেক্সট ভিডিও আমি কাল্টিভেশন থিওরির উপর নেক্সট ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন অ্যান্ড টেক কেয়ার।